সুধীমণ্ডলী, আমরা আজকে এমন একজনের সাথে আপনাকে পরিচয় করিয়ে দিব। বলা হয়ে থাকে যে শিল্প যাকে খায় এইভাবে খায়, কবিতা যাকে খায় এইভাবে খায়। পৃথিবীতে কিছু মানুষ আছে যারা আসলে নিজের খেয়ে বনের মোষ তাড়ান, এবং পৃথিবীটা মূলত সুন্দর আছে এরকম নিজের খেয়ে বনের মোষ যারা তাড়ায় তাদের জন্য পৃথিবীটা আসলে সুন্দর আছেন। এরকম নিজের খেয়ে বনের মোষ তাড়ানোর মতো একজন মানুষ সমীরণ দত্ত, যিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিংয়ে পড়াশোনা করেছেন এবং সেখান থেকে স্নাতকোত্তর দুটোই শেষ করেছেন। অথচ শুনলে অবাক লাগে তিনি এখন এই গ্রামের নির্জন গ্রামে এসে ঝিঝি পোকার ডাক এবং সন্ধ্যায় পাখির কিচিরমিচির ইত্যাদি নানান একটা নৈসর্গিক আবহের মধ্যে তিনি আছেন আমাদের সমীরণ দত্ত। আমি আজকে সত্যি খুবই আপ্লুত হয়েছি। এখানে কেন এসেছি আমি আগে আপনাকে বলি। জায়গাটার নাম হচ্ছে মন বাগান। নামটাই কেমন একটা অদ্ভুত একটা ইমেজারি তৈরি করে আমাদের মনে, এবং আমরা বুঝতে বাকি থাকে না যে কতটা সুন্দর মনের মানুষ হলে এরকম একটা নাম রাখেন, মন বাগান। কেমন আছেন সমীরণ দত্ত? ভালো আছি। হ্যাঁ, আমরা আসলে আমি ব্যক্তিগতভাবে সাংবাদিক না, ওরকম কিছু না। আমি কবিতা ভালোবাসি এবং আমিও শিল্প সাহিত্যের মানুষ, লেখালেখি করি। আমি যখন শুনলাম যে শাহরাস্তিতে এরকম একজন মানুষ এরকম শৈল্পিক চিন্তা করেন এবং সেই শৈল্পিক চিন্তাটা কাঠের মধ্যে দিয়ে প্রকাশ করে, যেটা বাংলাদেশে আমরা সবাই জানি ফেরদৌসী প্রিয়ভাষিনী, যিনি কিনা এই কাজগুলো করেন। তো আজকে আমরা আপনার কাছে জানতে চাই আসলে কেন আপনি অ্যাকাউন্টিংয়ে পড়েও শিল্পের এই ধরনের কাজের প্রতি আগ্রহী হয়ে উঠেছেন। সাথে জড়ানোর জন্য আসলে অ্যাকাউন্টিং ফিজিক্স যাবে তোলা কোনো ব্যাপার নেই। আমি নিজে বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় কারুকলার শত শত ছাত্র দেখেছি। এদের বেশিরভাগ আমি অস্বীকার জন্য বলছি না, বেশিরভাগই আমার ক্লাস ছাড়া আর কিছু মনে হয় না। আচ্ছা, মনের ইচ্ছা ছিল কোনো কারণে কারুকলা করেছে, কিন্তু পরে তার ভিতরে শিল্প দিচ্ছে। আমিও নিজের ভিতরে শিল্প দাবি করি না, তবে আমি প্রকৃতির এত কাছাকাছি থাকি, মানে মন ভরানোর জন্য আপনার যদি শিল্প দরকার হয় আমার শুধু প্রকৃতিটা হলে চলে। আপনি যেটাকে শিল্প বলতে চাচ্ছেন সেটাকে আমি আসলে ব্যাকরণ জানি না, শিল্পের উপরে পড়াশোনা করি না, আমি নিজে দাবি করতে পারি না। আমার দাবি করাটা একটু বেশি করে, কিন্তু আপনি যদি শিল্প মনে করেন তখন এটা শিল্প। আর এটার জন্য সত্যিকার অর্থে লেখাপড়া করার আমি ফ্যান্টাসি ব্যাপার করতে গেছি যে আমি শিল্প সম্পর্কে, শিল্প কি জীবনের পার্ট। এখন যিনি জীবন বুঝে মনে আলাদাভাবে শিল্প বুঝে খাদ্য সেবা বলেছিলেন, যে কারণে বলি কোনো সময় শিল্প আরও ভালো করে শিখতে মনে করে পড়াশোনা করতে চাই না, তাহলে তুমি যা জানো প্রকৃতি যা দিয়েছে এটা আর থাকবে না। খুবই সুন্দর, ব্যাকরণটা থাকবে কিন্তু আর কারণ থাকবে না। কারণ খুব ভালো বলেছেন। আচ্ছা, আপনি মূলত কী করেন? আমরা তখন যেটা বললাম কাজটা কি? আমার কাজটা হচ্ছে আমি কাছের শিল্প পাকার দিয়েই মূলত কাজ করি। আর যে কোনো খেলনা জিনিসই আমার পছন্দ, যদি সেটা কাজে লাগে। আর কাজে লাগেও আসলে। আপনার চারপাশে এখানে জামওয়ালা দেখতে পাচ্ছেন, আপনি আমাকে একটু সময় দিলে এটাকে আমি আপনার ড্রয়িং রুম পর্যন্ত পৌঁছে দিতে পারবো। মানে কোনো কিছু আসলে খেলনা না। আর শিকড় বাকড়ের ভিতরে ন্যাচারাল একটা আকৃতি থাকেই। এটা জাস্ট আপনি যদি আমার মতো অবসর মানুষ হন তাহলে আপনার দেখার সময় থাকবে। তাহলে আমার যেটা মনে হয়, রবীন্দ্রনাথ বলেছেন যে আকাশে যে মেঘ থাকে, মেঘও কখনো কখনো শেপ দাঁড় করায়। যেমন আমরা কখনো দেখি যে বাউলের একটা রূপ নিয়েছে মেঘে, অজস্র, মানে তার মানে আপনার যে ডেফিনিশন থেকে মজার একটা ব্যাপার আসছে যে পৃথিবীর কোনো প্রত্যেকটা প্রকৃতি একটা আমি করি, আপনার দেখতে ভালো লাগে, দুজনেই আমরা শিল্পী। কিন্তু আপনার হয়তো কাজ করার সময়টা নাই, আপনি আরও জরুরি কোনো কাজে ব্যস্ত আছেন, আর আমি অন্য কিছু না করে এটাই করি। এখন শিল্প চর্চাটা একেবারে ধ্যান হয়ে যাওয়া উচিত না। আমাদের মতো দরিদ্র দেশে এটাকে পেশা হিসেবে নেওয়ার কোনো সুযোগই নেই। পেশা হিসাবে নিলে তাও তো আমাদের দেশটা ভালো, আমার গ্রামটা ভালো, আমার পরিবারটা ভালো, আমাকে ডিস্টার্ব করে। আমি আজ থেকে আরও প্রায় 22 বছর আগে যখন শুরু করি, সত্যিকার অর্থেই এই সমাজ, আমার পরিবার বা রাষ্ট্র আমাকে ঝেঁটিয়ে বিদায় করতে পারত, কারণ আমি কারো কোনো কাজে লাগি না। আমি আমার নিজের কাজেই লাগি, নিজেকেই ভালোবাসি, আর আরও কিছুকে তো ভালোবাসি। কাকে ভালোবাসলে আমার ভালো লাগবে আমি তাকেই ভালোবাসি। এখানে আপনি স্বার্থপরতা বুঝতে পারেন। আপনাকে যদি আমার ভালো না লাগে আসলে তো ভালোবাসাটা আসবে না। আপনাকে যদি আমি ভালোবাসতে পারি আমি ভালো থাকি, এটা না আমি কাউকে হয়তো ভালোবাসি, আর মূলত নিজেকে ভালোবাসি। কতদিন ধরে এটা এখানে চালু করেছেন? এই জায়গাটা আসছি বছর ধরে, আর এর আগে ছিলাম এই গ্রামেরই
আশেপাশে। তার আগে ছিলাম সোনারগাঁয়ে, গাজীপুরে, চিটাগাং, আচ্ছা, মন বাগান কেন নাম? মন বাগান আমার মনে হয় যে প্রত্যেকের মনের ভিতরে একটা করে বাগান আছে, সেখানে নিজের মতো মানুষ সাজায়, এটা সাজায়, সেটা সাজায়, পাখি ডাকায়, ফুল ফোটায়। এখন যারা জরুরি কাজে আছে তাদের এত সময় হয়তো হয় না, ওনারা ঘরের বাগান নিয়ে থাকে। আমার হাতে জরুরি কাজ কম, আমি এই মনের বাগানে এটা সেটা বাগানই হতে হয় তা না, আমি একা কোথাও দিকে বসে থাকলে নিজের মতো করে একটা পরিবেশ তৈরি করি। ঠিক আছে, আমরা তো মন বাগান নামকরণের কারণ জানলাম, এবার একটু দেখি আপনার কাজগুলো কি অবস্থা।